তারেক রহমান যদি দেশে ফেরা অনিশ্চিত হয়ে যায়, তাহলে উনি বলছেন যে বাংলাদেশকে যে বিরাজনীতিকরণের চেষ্টা শুরু হয়েছিল 1-11-এ, সেখানে ছিল -2, সে -4-এ পরিণত হয়েছে, সেই 4টা বাস্তবায়ন হবে। এবং যদি এই অবস্থায় যে দলের দুইজন টপ মোস্ট সিনিয়র লোক না থাকে বড় পার্টির, আগামী নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে কিনা? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা, তা এখনো আগের মতোই আছে। এরই মধ্যেই নির্বাচনের কিন্তু সব প্রক্রিয়া চলছে। আজও বিএনপি আরও 36 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় ঠিক করেছি নির্বাচনে প্লাস মাইনাস। আলোচনায় আছেন দুজন অতিথি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করব, যেহেতু আমার ডান পাশে প্রথমেই আছেন ফুয়াদ ভাই। ফুয়াদ ভাই, আপনাদের শুরু করব। একেবারেই রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যে তারেক রহমানের যে সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস, সেটাতে একটা বড় ধরনের বিষয় পরিষ্কার হয়ে গেছে। খালেদা জিয়া যদি দেশ থেকে চলে যায় চিকিৎসার জন্য, অথবা তিনি মারা যান, তারেক রহমান যদি দেশে ফেরা অনিশ্চিত হয়ে যায়, তাহলে উনি বলছেন যে বাংলাদেশকে যে বিরাজনীতিকরণের চেষ্টা শুরু হয়েছিল 1-11-এ, সেখানে ছিল -2, সে -4-এ পরিণত হয়েছে, সেই 4টা বাস্তবায়ন হবে। এবং যদি এই অবস্থায় যে দলের দুইজন টপ মোস্ট সিনিয়র লোক না থাকে বড় পার্টির, আগামী নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বেগম জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করা ছাড়া ওনার রিলেটেড কোনো স্পেকুলেশনে আসলে যাওয়াটা খুব অভদ্র বলে আমি মনে করি আর কি, মানে অশালীন হবে আর কি। তো বিভিন্ন জন বিভিন্ন কিছু আলোচনা করছে, আমি বোধ করি দেশবাসী শুধু ওনার জন্য দোয়াই করা উচিত যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত হচ্ছে তারেক রহমান তো বহুদিন থেকে দেশে নাই, দল তো চলছে। 1-11 থেকে তো বিএনপি ভাঙার জন্য হেন কোনো চেষ্টা নাই, যা করা হয়নি। আপনার নির্বাচন কমিশন খালেদা জিয়া ছিলেন দেশে, আসন পরিবর্তন করেছেন। খালেদা জিয়া কিন্তু এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, জেলে নিয়েছে, নির্বাসিত করেছে, এক ছেলে মারা গেছে মালয়েশিয়াতে। তো প্রশ্ন হচ্ছে দলটা তো টিকে আছে। এর বাইরে হচ্ছে যে তারেক রহমান একেবারে আসতে পারবেন না, এই ধরনের স্পেকুলেশনে এখন যাওয়াটা মানে হচ্ছে যে এই ইন্ডিকেশন দেওয়া যে আসলে সবাই মিলে এই কাজটা হোক, এটা আমরা চাচ্ছি। দিন শেষে আমার মনে হয় যে আজকেও বিএনপি 36 জনের আপনার প্রার্থিতা ঘোষণা করেছে। সো আপনার বোঝা যাচ্ছে যে বিএনপি ইলেকশনের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। তারা ক্যান্ডিডেট ঘোষণা করছে, ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে, এবং নির্বাচন পিছানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো অনুরোধ তাদের পক্ষ থেকে যায় নাই। তো এরপরে হচ্ছে বাকিটা আমরা দেখতে চাই। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পিছানোর ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছে এনসিপি তাও বলেছে যে খালেদা জিয়ার অসুস্থতা কেন্দ্রিক ইমিডিয়েটলি যেন তফসিলটা ঘোষণা না করে আর কি। ইমিডিয়েটলি, যেটা ধরেন এই সপ্তাহে ঘোষণা হওয়ার কথা, 1-2 দিনের মধ্যে হওয়ার কথা ছিল, সেটা হয়তো 1 সপ্তাহ 10 দিন পিছানো যেতে পারে কিনা, যে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টা সেটেল ডাউন করা। বাট মোটা দাগে ফেব্রুয়ারির নির্বাচনটা পিছানোর ব্যাপারে কোনো রাজনৈতিক দল এখনো কিছু বোধ করছে না। দিন শেষে যেটা হচ্ছে যে এই স্পেকুলেশনগুলো আমরা করলে যেটা হবে, আমাদের শত্রুরা স্পেস পাবে আরও বেশি অরাজকতা করবার, আরও বেশি দেশের ভিতরে কেওয়াস তৈরি করবার। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে বেগম জিয়ার অসুস্থতা, ওনার ছেলের দেশে ফেরাটা নিয়ে একটা সেটেল ডাউন পজিশনটা আসুক, এই সময়টা পর্যন্ত যেন আমরা স্পেকুলেশনে না জড়াই আর কি। কিন্তু এটা গুরুত্বপূর্ণ। একটা বিষয় বলি, একেবারে ওই বিবিসি যে রিপোর্টটা করেছে, সেই মানে একদম নির্দিষ্ট করেই বলা আছে। মহিউদ্দিন আহমেদ বলছেন যে ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? তার মানে বারবারই উনি ইন্ডিকেট করেছেন যে 1-11-এ যে প্রচেষ্টা চলেছিল, 1-11-এ প্রতিবেশী রাষ্ট্র এবং বিদেশি রাষ্ট্র কিছু তাদের যেই জায়গাটাতে তাদের যে নীতি, সেই নীতি আগের মতোই আছে। তার মানে বাংলাদেশ কি সবসময় এই অবস্থায় থাকবে? আমার কাছে মনে হয় না যে 1-11-এর সিচুয়েশনে -2 ফর্মুলার কথা যদি বলেন, হাসিনাকে কে মাইনাস করছে? আমেরিকানরা মাইনাস করছে, ইন্ডিয়ানরা মাইনাস করছে হাসিনাকে তো দেশের মানুষ মাইনাস করছে। তো আপনি এটা 1-11-এর -2 ফর্মুলার অংশ হিসেবে হাসিনা গণ অভ্যুত্থান হয়েছে, ভারতে পালায় গেছে, এই অঙ্কে যাওয়াটা আমি কারেক্ট পলিটিক্যাল অ্যাসেসমেন্ট মনে করি না আর কি। এর বাইরে হচ্ছে যে আপনি বিএনপির নেতাকর্মীদের
আচার আচরণ, দুষ্ট আচরণ যদি বলেন, সেগুলো নিয়ে অবশ্যই সমালোচনা করতে পারবেন, কিন্তু বিএনপি নেতাকর্মীদের একটা বিশাল অংশের তো ত্যাগ, অবদান, গণতান্ত্রিক আন্দোলন লড়াইতে আছে। অতএব সেই জায়গাতে সাডেনলি এত বড় একটা দল সিম্পলি দুজনের কারণে নাই হয়ে যাবে, এবং এমন একটা কি পলিসি আছে যেটার কারণে আপনার অন্য কেউ হাল ধরেও এটা ম্যানেজ করে রাখতে পারবে না, এরকম কোনো বাস্তবতা আমি এখনো দেখতে পাচ্ছি না। বিষয় হচ্ছে, আমি গভর্নমেন্টের যে মুড দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা গতকালকে পরশু খুবই ডিসাইসিভলি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচন করে আমরা ছেড়ে চলে যাব। সরকারও প্রিটি টায়ার্ড আর কি, বোঝা যাচ্ছে আর কি, যে এই অবস্থায় তারা আর কন্টিনিউ করতে চাচ্ছেন না। দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি দেখেন, মিনিস্ট্রিগুলো দেখেন, ইলেকশন কমিশন, অ্যাডমিনিস্ট্রেশন, সবাই কিন্তু ইলেকশন মুডে চলে গেছে। তার টোটাল ফোকাস, ডেভেলপমেন্ট বাজেট, ফাইল সাইন না করা, আমি ভিতরের যে অসংখ্য নমুনা দেখতেছি যে টোটাল রাষ্ট্র কাঠামো নির্বাচনমুখী হয়ে গেছে। এখন বেগম জিয়াকে কেন্দ্র করে যদি বিএনপির পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আসে 2 মাস 4 মাসের ব্যাপারে, সেটা নতুন করে পাবলিক অ্যানাউন্সমেন্ট। আমার প্রশ্নটা আমি আমরা যে আলোচনায় আসছি যে নির্বাচনে প্লাস মাইনাস, এটা অনেকগুলো দিক আছে। একটা বিষয় যদি বলি যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানে তাদের পতন হবার পরে চলে গেছে, বিএনপি তার টপমোস্ট 2 জন নেতা এখন নির্বাচনের সময় নির্বাচন পরিচালনার জন্য দেশের সশরীরে উপস্থিত থাকা নিয়ে কনফিউশন তৈরি হয়ে গেছে। জাতীয় পার্টি নির্বাচনে আসার মতো অবস্থা নেই। তো সামনের নির্বাচনটা এই অবস্থায় যদি হয়, সেটা নিয়ে আপনার বক্তব্য কি? দেখেন, 2018 নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করেছিল না? তারেক রহমান ছিলেন না তো। ডিফ্যাক্টো খালেদা জিয়ার অবস্থা তো ভালো ছিল না, শারীরিকভাবে মানসিকভাবে উনি তো বিধ্বস্ত ছিলেন। ওনার মাথায় 30-35টা মামলার হুলিয়া, জেলখানায় হাজিরা দিচ্ছেন, এখানে ওখানে আপনার জেলে থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে। সে অবস্থায় তো নির্বাচন করেছে। এখন টেকনিক্যালি চিন্তা করেন যে তারেক রহমানকে তো প্রার্থিতা ঘোষণা করা হয়েছে বগুড়াতে, আবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ভোটার হন নাই। এখন টেকনিক্যালি শামীম ভাই নির্বাচন করেছেন, উনি ভালো বলতে পারবেন। সম্ভবত এমপি হবার যে শর্ত, তার ভিতরে ভোটার হবার শর্ত নাই, বাংলাদেশি নাগরিক হবার শর্ত আছে। প্রার্থী হওয়ার ক্ষেত্রে টেকনিক্যালি ভোটার হওয়া জরুরি না। তো সেই জায়গাতে আপনি সে নির্বাচন করতে পারবে না, অথবা এই সম্ভাবনাটা নাই। তারপর ইলেকশন কমিশন কিন্তু বলেছে যে আপনার যদি সে ভোটার হইতে চায়, তাকে একটা স্পেশাল সুযোগ করে দেওয়া হবে আর কি। তো আমি এখন পর্যন্ত সেইটা বোধ করছি না যে 111-এর মতো একটা সিচুয়েশনে বাংলাদেশের আর্ম ফোর্সেস অথবা ব্যুরোক্রেসি এইরকম একটা মুডে আছে, তারা দেশ নেবে, টেক ওভার করবে, গভর্ন করবে। এইটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমি এই মুড দেখতে পাচ্ছি না। তারা প্রিটি টায়ার্ড, এবং আমাদের ইনস্টিটিউশনগুলোও কিন্তু এটার জন্য প্রিপেয়ার্ড না বলে মনে হয়েছে আমাকে। একটু আসি বেশটা শামীম হায়দার পাটোয়ারি। একেবারে একটা বিষয় আজকে বারবার বলছি, যেটা যে প্লাস মাইনাসের যে নির্বাচন, একটা কথা বলা হলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে একটা কথা বারবার এসছে। একটা সময় মানে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কথা হয়েছিল, যেটা আওয়ামী লীগ আমলে যেটা হয়নি। এইবার যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেখানে যে কথা আসছে যে সেখানে জাতীয় পার্টি থাকবে কি থাকবে না, সেটা একটা বড় ধরনের প্রশ্ন। তো আমি আবারও আপনার কাছে একই প্রশ্ন করি, একদিকে আওয়ামী লীগ নাই, অন্যদিকে যে বিএনপির টপমোস্ট 2 জন সিনিয়র লোক উপস্থিত না থাকতে পারে, এটা একটা ধারণা। তারপরে অনেক পার্টি থাকবে না, এটা কতখানি অন্তর্ভুক্তমূলক হবে আপনার কাছে মনে হচ্ছে? 2018 সালের ভোটের সময় খালেদা জিয়া খুব সম্ভবত জেলে ছিলেন, মনে পড়ে। এবং তারেক জিয়া তখন লন্ডনে ছিলেন। ভোট হয়ে গেছে, খারাপ ভোট হয়েছে, বাট ভোট হয়েছে, বিএনপি অংশগ্রহণ করেছে। ওই সময় আমার একটা প্রশ্ন মাথায় জেগেছিল, বিএনপি যে ভোটে যাচ্ছে, এটার বিনিময়ে তারা কি খালেদা জিয়ার মুক্তিটা কনফার্ম করতে পারতো না? মানে চাপ দিয়ে যে আমরা ভোটে যাব, শর্ত একটাই, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এটা খুব লজিক্যাল এবং যৌক্তিক ছিল। সে বিষয়ে কেউ যেন আলোচনা করে নেই বলে মনে হচ্ছিল। ওই ভোটেরও অনেক দিন পরে কিন্তু খালেদা জিয়া মুক্তি পায়। নাও এখন যদি ভোট ফেব্রুয়ারি 2nd উইকে হয়, প্র্যাকটিক্যালি এনি টাইম তফসিল হওয়ার কথা নেক্সট উইকে। এই অবস্থায় খালেদা জিয়া 10 থেকে 11 তারিখের কথা বলেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক। ওনার অসুস্থ নিয়ে অনেক মিথ আছে, অনেক গুজব আছে। ওনার দলেরই একজন সাবেক সংসদ সদস্য স্পষ্ট করে অনেক কিছু বলেছেন, তো আমরা সেগুলো বলতে চাচ্ছি না। প্রথম বিষয়টি হলো, ভোটের জন্য যে শক্ত অ্যাডমিনিস্ট্রেশন লাগে, এই শক্ত অ্যাডমিনিস্ট্রেশন এখনও সরকার করতে পারেনি। আর ভোটের জন্য একটা নির্দলীয় সরকার লাগে, যে সরকার একটা নির্দলীয় প্রশাসনিক কাঠামো করবে। বর্তমান সরকার একটা আন্দোলনের পরবর্তীতে আসছে, এটা সত্য। সে আন্দোলনের পরে অনেক প্রেক্ষাপট ছিল, সেটাও সত্য। বর্তমান সরকার বলেছে আমাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্রনেতারা। সেই ছাত্রনেতারা একটা দল করেছে, এনসিপি। সেই দল ভোটে অংশগ্রহণ করবে।
তাহলে নিয়োগকর্তার দল ভোটে অংশগ্রহণ করবে আর নিয়োগের সুবিধাপ্রাপ্ত সরকার সেই সময় ভোটের সময় থাকবে, তাহলে তো নিরপেক্ষ হলো না, অ্যাকাউন্টেবল হলো না। নির্বাচন কমিশন শপথ নিয়েছে তারা সব স্বাধীনভাবে কাজ করবে। আর্টিকেল 118-এ বলা আছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। আর্টিকেল 120-তে বলা আছে বাংলাদেশের সকল অর্গান নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে। এটা কিন্তু আর কোনো জায়গায় নাই। আরও একটা জায়গায় বলা আছে মহামান্য রাষ্ট্রপতি যেই পরিমাণ হিউম্যান রিসোর্স প্রয়োজন সেই পরিমাণ রিসোর্স ইলেকশন কমিশনে দিবেন, শ্যাল বলা আছে। তো নির্বাচন কমিশনের অবস্থান অনেক উপরে। আমরা বর্তমান সরকারের একটা পলিটিক্যাল ক্যারেক্টারই মনে করি সামহাউ, নির্বাচন কমিশনকে নিরপেক্ষই মনে করেছিলাম, কিন্তু তারা আমাদেরকে সংলাপে ডাকলো না। জাতীয় পার্টিকে, নিবন্ধিত দল 46টা দলকে ডাকলো, জাতীয় পার্টিকে ডাকলো না। কারণ কি? গণ অধিকার পরিষদের সেক্রেটারি জেনারেল রাশেদ সাহেব উনি গিয়ে একটা হুমকি দিয়ে আসছে যে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে ডাকতে পারবে না। যেই নির্বাচন কমিশন গণ অধিকার পরিষদের হুমকিতে জাতীয় পার্টিকে ডাকে না, সেই নির্বাচন কমিশন ভোট পর্যন্ত হুমকিগুলো কিভাবে সামাল দেবে, কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে, কিভাবে জনগণের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, প্রার্থীর নিরাপত্তা, প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা এগুলো নিশ্চিত করবে? খুব কঠিন ইস্যু হয়ে যাবে। কারণ 42,000-এ ভোট করা খুবই কঠিন কাজ। 18 লক্ষ পাবলিক সার্ভেন্টকে এঙ্গেজ করতে হবে। বড় বড় রাজনৈতিক দলগুলোর 5,000 10,000 লোক প্রতি আসনে এঙ্গেজ হবে। আর হচ্ছে ভোটার, তারিক জিয়ার ভোটার নিয়ে না শামীম ভাই যেটা বলছেন ওটা ভোটার নিয়ে পরে কথা বলি। একটা বিষয় যেটা হলো জাতীয় পার্টি এবার নির্বাচনে থাকার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কি? আইনগত কোনো বাধা এখন পর্যন্ত নাই, তবে বাধা ক্রিয়েট করতে পারে যে কোনো সময়, চাপে পড়ে একটা ক্রিয়েট করতে পারে, লিগ্যাল একটা অপিনিয়ন দিতে আপনারা পারে। কি নির্বাচনের কোনো প্রস্তুতি নিচ্ছেন? আমরা নির্বাচনের হাফ প্রস্তুতি আমাদের আছে। আমাদের শক্তিশালী আসনগুলো, যেহেতু এখন পর্যন্ত আপনাদের জন্য আইনগত কোনো বাধা তৈরি করা হয়নি, সমস্যা নেই, আপনারা তো প্রার্থী ঠিক করার কথা। আমরা 9 বার এখন পর্যন্ত ভোট করেছি, আমাদের ভোটের প্রস্তুতি আছে এবং ভোট আমরা যে কোনো সময় করার জন্য প্রস্তুত। তবে আমরা খুব তীক্ষ্ণভাবে দেখতে চাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কেমন হয়। সরকারের কোনো কারণে জাতীয় পার্টি নৈতিকভাবে এমন জায়গায় গেছে যে সেই সাহসটা রাখছে না নির্বাচন করবার? না, সেটা অবশ্যই না। নির্বাচন তো আমাদের অধিকার, এটা তো কোনো সাহসের বিষয় না। আমরা অবশ্যই সে অধিকার প্রয়োগ করতে চাই, কিন্তু ওই যে হুমকিতে আমাদেরকে ডাকলো না, এরপরে তো ডিসি অফিসের মিটিংয়েও ডাকবে না, এরপরে টিওন অফিসের মিটিংয়েও ডাকবে না, এরপরে নির্বাচনটা হবে আপনার নির্বাচন করলে ভালো, না করলেও ভালো, করলে করেন, না করলে নেই, এরকম একটা ভাব মনে হচ্ছে। অথচ নির্বাচন ইনক্লুসিভিটি কিন্তু খুব বড় একটি বিষয়, যেটা 14-তে হয়নি সত্য, 24-এ হয়নি সত্য, 18-তে খুবই খারাপ ভোট হয়েছে, কিন্তু ইনক্লুসিভিটি ছিল, অল পার্টি ইনক্লুসিভিটি ছিল। ভোটারের কথা বলছি কেন? কারণ ওই যে ফর্মটা আছে, যেটা নমিনেশন ফর্ম, সেখানে অত্যাবশ্যকীয় 6টা তথ্যের একটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আর একটা হচ্ছে ভোটার ক্রমিক নাম্বার, আর হচ্ছে ভোটার নাম্বার। এর একটা না থাকলে আপনার নমিনেশন বাতিল হয়ে যায়। বাট এটা কোনো বড় ইস্যু না, এরপরে রিড করে আপনি এটা কারেক্ট করতে পারবেন, এটা অনেক সুযোগ আছে। মানে এটা 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 কোনো ইস্যুই না আমি মনে করি। পাসপোর্ট, ভোটার নাম্বার এগুলো ভিআইপিদের জন্য কোনো ইস্যু না। যেটি সমস্যা করতে হবে, হ্যাঁ, এটা আমি মনে করি 24 ঘন্টাই সরকার করতে পারে। এবং সরকার যদি এসএসএফ সিকিউরিটি দেয়, তাহলে জনাব তারেক জিয়া না আসার পিছনে যে বিশাল কারণটি আছে, সে কারণটি আমাদের সকলেরই চিন্তার বিষয়। উনি জিয়াউর রহমানের লাস্ট সারভাইভিং সান, তার প্রেক্ষাপটটা আমাদের যে কারো থেকে ডিফারেন্ট। ওনাকে ঘিরে একটা বিশাল প্রভাব বলয় আছে, ওনাকে ঘিরে একটা বিশাল সমর্থক বলয় আছে। উনি ক্ষতিগ্রস্ত, এই সমর্থক বলয় ক্ষতিগ্রস্ত হবে। তবে আমরা আসলেই বুঝতে চাই যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের একজন নাগরিকের কি ভীতি থাকতে পারে যে আত্মনিয়ন্ত্রিত না হলে কি হতে পারে, এটার আমি কোনো উত্তর পাচ্ছি না। আমি ইনফ্যাক্ট আগস্টের 5 তারিখ থেকেই এই প্রশ্নটার উত্তর পাচ্ছিলাম না, কেন জনাব তারেক জিয়া আসছে না। জনাব তারেক জিয়া না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নাই। কারণ ভোটের মাঠে পার্টি চিফকে সবাই দেখতে চায়, পার্টির ভবিষ্যৎকে সবাই দেখতে চায়, এবং সে তার উপর 5% 7% ভোট নির্ভর করে। এবং তারেক জিয়া না আসার অ্যাডভান্টেজটা বর্তমান প্রেক্ষাপটে ভোটে জামাত ইসলামী পাবে আমার ধারণা। কারণ তাদের বেশ প্রেজেন্টেবল কিছু ন্যাশনাল ফিগার আছে, তাদের দাঁড়িয়ে গেছে। যিনি আমির, উনিও খুব গ্রহণযোগ্য ব্যক্তি। উনি যখন বক্তব্য দিবেন, কান্ডাকাটি করবেন, মাপ চাবেন, ভোট চাবেন, কিছু সুইং ভোট জামাত পেয়ে যেতে পারে। নর্মালি বিএনপি কিন্তু সুইং ভোটেই জয়লাভ করে। ঐতিহাসিকভাবে বিএনপি যতবার জয়লাভ করছে সুইং ভোটেই জয়লাভ করেছে। বিএনপির ঠিক হার্ডকোর ভোটটা ওরকম না, যেটা আওয়ামী লীগের আছে, জামাতের আছে। তো সেদিক থেকে তো মনে করি তারেক জিয়ার না আসাটা প্রচুর বেনিফিট দেবে জামাতকে। বাট এটা একটা বাজে নিদর্শনও তো হচ্ছে, কেন আসতে পারছে না?
তো এটা তাদের পার্টির আভ্যন্তরীণ বিষয়, তারা এগুলো নিয়ে আলাপ করবে। তো আমি সামনে শুধু কি পার্টির আভ্যন্তরীণ রাষ্ট্র না, হিসেবে রাষ্ট্র বাংলাদেশ বিষয় হওয়া উচিত। হ্যাঁ, এই বিষয়ে তো সকল দলগুলো একত্রিত হতে পারে যে তারা যে দেশে আসবে আমরা সকলে তাদের নিরাপত্তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবো, যেই নিরাপত্তার বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে থাকবো। তাকে এসএসএফ সিকিউরিটি দিয়ে দিতে পারেন। যদি উনি প্রাইম মিনিস্টার হলে যে কেউ এসএসএফ সিকিউরিটি পায়, প্রাইম মিনিস্টার ছাড়াও তো খালেদা জিয়া পেল, সেই হিসাবেও তো উনি পেতে পারেন। তার এসএসএফ সিকিউরিটি যদি এখনই দিয়ে দেওয়া হয়, আমার তো মনে হয় ওনার চলে আসা উচিত, যাক এটা তাদের নিজস্ব বিষয়। নাও ভোটের আরেকটা সংখ্যা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করা হচ্ছে, যেটা অনেক যুক্তি আছে, কিন্তু আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্রে ডিস্টার্ব করা শুরু করে তখন কিন্তু ভোটে মানে বিপজ্জনকের মাত্রা একটু অ্যাড হবে। তারা বিভিন্ন সেন্টারে পটটপ ফুটাতে পারে, ককটেল ফুটাতে পারে, গাছ কাটতে পারে, এটা কাস্টিংয়ে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। এবং পুলিশ এবং আর্মি ঠিক ওই পরিমাণে স্ট্রেনদেন না যেভাবে তারা ভোটগুলো আগে করেছে, 14 সালে যে ভোটটা করেছে। এবং তারা ন্যাচারালি বলবে 14 ভোটের দায়ভার আমাদের উপর আসছে, এই ভোটের দায়ভারও তো আমাদের উপর আসবে, আমরা কেন করব? নির্বাচন কমিশন এটা ভাবতে পারে এক পর্যায়ে গিয়ে। তো এই সমস্ত কমপ্লিকেশনসগুলো যখন এক হবে, ভোটটা উঠিয়ে নিয়ে আসা বেশ কঠিন হবে। তবে এই সরকার অনেকগুলো সাহসী কাজ করে ফেলেছে। আর্মিদেরকে ট্রাইব্যুনালে নিয়ে গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে, আওয়ামী লীগকে ব্যান করেছে, গুম কমিশন রিপোর্ট করেছে, পিলখানা রিপোর্ট করেছে, ভোটও করে ফেলতে পারে। এই সাহসী কাজগুলো কি মানে একটু ফুয়াদ ভাইয়ের কাছে বলি, ফুয়াদ ভাই এই সাহস সরকার অনেকগুলো সাহসী কাজ করছে, যে সাহসী কাজগুলো কি আগামী নির্বাচনে যারা বিরোধী পার্টি আছে, আমি সত্যিকার কথা বলি একেবারে, যে কোনো পলিটিক্যাল সরকার হয়তো এই সাহসগুলো করতো না। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়টা যদি বলি, সার্ভিং অফিসারদের কোর্টে নিয়ে আসা, যদি বলি পিলখানায় তদন্ত রিপোর্ট দেয়া, আমার মনে হয়, আমার সাংবাদিকতার যে ছোট্ট অভিজ্ঞতা আছে সেখান থেকে বলি যে পলিটিক্যাল সরকার করতো কিনা বাংলাদেশে আমার সন্দেহ আছে। তো অনেকগুলো বড় শক্ত শক্ত কাজ করেছে এই সরকার, এই শক্ত কাজগুলো কি আগামী নির্বাচনকে আরো কঠিন করে তুলবে কিনা? দেখেন, প্রফেসর ইউনূস সাহেবের বয়স এখন 85। উনি নিজেও বিশ্বাস করেন না যে উনি আরো 85 বছর বাঁচবেন। সেরকম একটা বাস্তবতায় এই রকম পৃথিবী থেকে তো সবাইকে চলে যেতে হবে, এটাই তো পৃথিবীর নিয়ম। এই বয়সে এসে মানুষ ব্লান্ডার করে মরার কথা না, যে আমি সবকিছু ওলট পালট করে দিয়ে ডুবায় টাবায়া একটা দেশের 14 ঘন্টা বাজায় দিয়ে চলে যাব। বরং এই সময়টা থাকে এমন একটা যে জীবনের সব অ্যাচিভমেন্ট পেরিয়ে এমন কিছু করে যাওয়া যেটার জন্য তার মানুষ তাকে স্মরণ করবে, শেষ সময়ের শ্রদ্ধাটা যেন সুন্দর হয়, রাখবে। এখন প্রফেসর ইউনূসের সামনে সেরকম একটা কাজই মাত্র বাকি আছে। তিনি গত 16 মাসে যে কাজটা করেছেন, একটা গৃহযুদ্ধ থেকে, একটা দুর্ভিক্ষ থেকে, একটা ক্যাওয়াস লাগানো থেকে, একটা আফ্রিকান স্টাইল, মধ্যপ্রাচ্যের স্টাইলের ভিতরে সিভিল ডিসোবিডিয়েন্স, বিশৃঙ্খল একটা সমাজে পরিণত হওয়ার জায়গা থেকে উনি সমাজটাকে, রাষ্ট্রটাকে সেভ করেছেন, একটা সেফ ল্যান্ডিং করেছেন একটা বাম্পি রাইড থেকে। তো সেই জায়গাতে উনি ইন্টারনাল বিভিন্ন মিটিংও বলেছেন, আমাদের সাথে যখন মিটিং হয়েছে তখনও বলেছেন যে ওনার জীবনের এখন সবচেয়ে বড় এক্সপেকটেশন, স্বপ্ন, চ্যালেঞ্জ সবকিছু হচ্ছে একটা ভালো নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। এটা উনি চায় যে মানুষ দেখবেন বারবার এই কথাটা বলে যে ঈদের আনন্দের মতো করে ভোটাররা ভোট দিতে যাবে, এবং সেইটা উনি খুব হাল ছেড়ে দিয়ে করবেন, এই রকম মানুষ উনি আসলে না। ওনাকে যারা কাছ থেকে চেনেন এই জিনিসটা সবাই এটা বোঝেন যে উনি একটা ভালো নির্বাচন করবে, যে কোনো মূল্যে এই নির্বাচনটা নামাবে। এবং অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে দেখলাম যে এরকম একটা ভালো নির্বাচন করবার আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে, চ্যালেঞ্জ আছে সার্টেনলি, যে একটা ভালো নির্বাচনের চ্যালেঞ্জ যে নাই সেটা উনিও বিশ্বাস করেন না। ওনার মধ্যে এই বিষয়গুলো আছে। এগুলো চ্যালেঞ্জগুলো তৈরি করছে কিনা? হ্যাঁ, না, চ্যালেঞ্জ অলরেডি আছে। চ্যালেঞ্জ নতুন করে আর তৈরি করবার মতো চ্যালেঞ্জ নাই। অলরেডি এই সোনার বাংলায় 24 বছরে কোনো নির্বাচন হয় নাই, ভালো নির্বাচন হয় নাই। তো যে সোনার বাংলায় 24 বছর নির্বাচন হয় নাই, সেখানে একটা নির্বাচন করাটাই তো ইটসেলফ একটা চ্যালেঞ্জ। ভোটাররা দেখবেন না, আপনি সাংবাদিকতা করছেন, সবাই জিজ্ঞেস করে ভাই ভোট হবে তো, নির্বাচন হবে তো, মানে ভোট হবে কিনা, এই জিনিসটাই আওয়ামী লীগ গত 2 দশকে, 2.5 দশকে ন্যাশনাল মেমোরি থেকে বের করে দিয়েছে যে একটা ভোট হচ্ছে কিনা। তো সেইখানে একটা ভোট হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে, এই ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস আছে। সবার সাথে পরামর্শ করেই তো প্রফেসর ইউনূস এই জায়গাটাতে আসছেন, 3 তারিখের ঘোষণাতে এসছেন। অতএব সেই জায়গাতে নির্বাচনে কোনো ব্লান্ডার উনি করবেন অথবা নির্বাচন নিয়ে উনি আসলে একটা খেলাধুলা করবেন, এইটা আমার কাছে এখনো মনে হচ্ছে না। টোটাল অ্যাডভাইজারি বোর্ডের ধরেন অনেকের সাথে তো আমাদের পার্সোনাল সম্পর্ক আছে, আমরা দেখেছি যে সবাই এখন সাইন অফ মুডে আছে, যে তারা এখন বিদায় বেলা এক্সিটের জায়গাতে আছেন, যে আর 2 মাস পরে চলে যাব, এরপরে আপনারা দেশ চালাবেন, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এই কথাগুলো তারা বলছে।
সেই জায়গাতে অন্য কোনো কিছু ভাববার মতো কোনো ঘটনা এখনো ঘটে নাই। বাকি যেটা আছে, হ্যাঁ, আপনারা দেখবেন আওয়ামী বট বাহিনী থেকে শুরু করে এসালমের টাকায় আওয়ামী লীগের অনলাইন বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন হবে না, পিছানো হবে, এই ষড়যন্ত্র, এই কথাগুলো বারবার বলা হচ্ছে। এখন সেই রকম কোনো পরিস্থিতি আসলে সেটা পলিটিক্যাল পার্টিগুলো বসবে এবং আমার বিশ্বাস প্রফেসর ইউনূস সবাইকে ডাকবেন, মানে এই ডেকে বসবেন। সরকারের কি এখন পর্যন্ত যা দেখছেন যে ওই সক্ষমতা আছে একটা ভালো সুন্দর নির্বাচন তুলে আনবার মতো? যথেষ্ট চ্যালেঞ্জ আছে, যথেষ্ট চ্যালেঞ্জ আছে। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশে এখন যারা টিএনও, ওসি, এসপি, ডিসি, এই লেভেলের অফিসাররাই তো মিলিত ইলেকশনটা চালায়, মডারেট করে। অলমোস্ট কারো কোনো ভালো নির্বাচন করার অভিজ্ঞতা নাই, কারণ এই মানুষগুলো সবাই চাকরিতে ঢুকছে 2001-এর পরে। 2001-এর পরে দেশে কোনো ভালো নির্বাচন হয়নি। রিক্রুটমেন্ট প্রসেস প্রসেস তো একটা আছেই, 8-এর পরে রিক্রুটমেন্ট তো আপনি অবশ্যই প্রশ্ন করতে পারবেন, বাট বলতেছি ভালো নির্বাচনই তো হয়নি। তাহলে নির্বাচনটা তুলে নিয়ে আসা, নির্বাচনের দায়িত্ব পালন করা, নির্বাচনের চ্যালেঞ্জ বুঝতে পারা, সেটা নিয়ে তো একটা বড় অভিজ্ঞতার ঘাটতি আছে। এবং যেটা আমরা প্রশাসনিক লেভেলে সব জায়গাতে বলছি যে বাংলাদেশে আগামী নির্বাচন যারা কন্ডাক্ট করবেন, নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে, অ্যাবসলিউটলি কোনো মেমোরি নাই যে একটা ভালো নির্বাচন বলতে আমরা আসলে কি বুঝাই। এটা হচ্ছে আপনার ডাইনোসর দেখার মতো, যে আমরা সবাই দাদার কাছ থেকে ডাইনোসরের গল্প শুনেছি, কিন্তু ডাইনোসর তো কেউ দেখে নাই, আমার দাদাও দেখে নাই, কিন্তু যে শুনছে যে ডাইনোসর নামক একটা পদার্থ ছিল এক সময়। তো ভালো নির্বাচনটা হইলো ওইরকম একটা ডাইনোসরের মেমোরির মতো হয়ে গেছে। অতএব সেই জায়গায়, এবং প্রফেসর ইউনূসকে আমরা এটা বলেছি, উপদেষ্টাদেরকে বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি যে এই চ্যালেঞ্জটা আপনাদের সামনে আছে। ভালো নির্বাচন করবার মতো কোনো কর্মকর্তা নির্বাচন কমিশনেই নাই। ওকে, একটা আরেকটা বিষয় যদি বলি যে একেবারে 5 আগস্টের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই বাংলাদেশের সমতা ছিল না, সাম্য ছিল না, তাই তো? এই বৈষম্য দূর করবার জন্য এই আন্দোলন মূলত। এখন প্রশ্ন হলো, শামীম ভাই যে কথাটা বলছেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বড় ধরনের আইনি কোনো বাধা নাই, কিন্তু তাকে কোনো জায়গায় ডাকা হচ্ছে না, নির্বাচনী প্রক্রিয়া ঢুকানো হচ্ছে না, এটা কি ইনজাস্টিস নয়? না, আমি তা মনে করি না। কারণ হচ্ছে যে আপনার শামীম ভাই আমাদের পার্সোনাল ফ্রেন্ড, উই আর ভেরি লার্নেড ফ্রেন্ডস। আমরা একজন একজনকে পার্সোনাল লেভেলের যে শ্রদ্ধা সম্মান, সেটা পুটিং অ্যাসাইড আর কি, পার্টি জায়গা থেকে কথা বলছি, 5 আগস্ট এটাই হওয়া উচিত। মানে পার্টি জায়গা থেকে কথা বলছি। আমি পার্সোনালি জাতীয় পার্টিকে অলওয়েজ ভারতের বি টিম মনে করি, এবং পলিটিক্যালি বক্তব্য আমি বহুবার দিয়েছি, এবং শামীম ভাইকে অন নোটিস বলেছি যে দিস ইজ মাই পজিশন, যে আমি আওয়ামী লীগকে যেভাবে ইন্ডিয়ার এখানে হেজিমনির এ টিম মনে করি, জাতীয় পার্টি হচ্ছে বি টিম। দুইটা দল মিলে বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বেচা কেনার যে রাজনীতি তারা ভাই বোনের মতো করে করেছে। যখন এরশাদ এ টিম ছিল 82 সালে, তখন হাসিনাকে এনে সংসদে বি টিম বানাইছে। আবার হাসিনা যখন এ টিম হয়েছে, জেনারেল এরশাদকে, জাতীয় পার্টিকে আবার বি টিম বানাইছে, এবং দুইজনে মিলে গত 4 দশক ধরে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বর্গা দিয়েছে। অতএব সেই জায়গায় আপনি গত 16-17 বছরের রিয়েলিটিতে দেখেন যে আওয়ামী ফ্যাসিবাদ যেটা তৈরি হয়েছে হাসিনার নেতৃত্বে, শেখ পরিবারের নেতৃত্বে, এটা কোনোভাবে সম্ভব ছিল না যদি জাতীয় পার্টি এখানে স্ট্যান্ড আউট করতো। এটা অভিযোগ। হ্যাঁ, না অভিযোগ না, এটা সম্ভব ছিল না, কোনো পার্টি নাই। সেই অভিযোগটা আপনি লিগ্যালি আনবেন নাকি শুধুমাত্র অভিযোগ আকারে? না, পলিটিক্স তো মানে তাই, এটা তো পলিটিক্যাল কনসেনসাস। গণ অভ্যুত্থান তো আইনি জায়গা। বক্তব্যটা পলিটিক্যাল থাকুক, নির্বাচন কমিশনে যখন যাচ্ছেন সেটা তো পুরোটা লিগ্যাল। নির্বাচন কমিশন তো এখনো বলে নাই তাকে নির্বাচন করতে দিবে কিনা, দেবে না, এই কথা তো কখনো বলে নাই। কিন্তু শামীম ভাই যেটা বলেছেন যে ঐকমত্য কমিশনে ডাকা হয় নাই, অথবা গভর্নমেন্ট লেভেলে যে কনসালটেশনগুলো হয়েছে, এঙ্গেজমেন্টগুলো হয়েছে, সেখানে তাকে ডাকা হয় নাই, এই না ডাকাটা জাস্টিফাইড বলে আমি মনে করি। কারণ তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে ছিল গত 16 বছর। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আইনের মধ্যে দিয়ে করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে, তার বিচারিক প্রক্রিয়া চলমান আছে, তার কার্যক্রম সাসপেন্ড করা। জাতীয় পার্টির কার্যক্রম সাসপেন্ড করা হয়নি কেন? তার মিছিল মিটিং না করা হয়নি তো, অভিযোগ তো একই করছেন আপনারা। আচ্ছা, কিন্তু অভিযোগ সেটা তো আমরা দাবি করেছি যে যা যা আওয়ামী লীগের ক্ষেত্রে হওয়া উচিত তার সবকিছু প্রপোর্শনেটলি জাতীয় পার্টি এবং 14 দলের ক্ষেত্রে হওয়া উচিত। হাসিনার যদি 100টা খুনের জন্য 100 বছরের জেল হওয়ার কথা, জাতীয় পার্টিরও আপনার একটা খুনের জন্য 1 বছরের জেল হওয়ার কথা। তার তো প্রপোর্শন টু দ্য ক্রাইম। আমি একটা জানবার জন্য বলি যে এখন যদি এমন হয় শামীম ভাই কোনো কারণে পদত্যাগ করে এবি পার্টিতে জয়েন করে, তখন নির্বাচন করতে পারবে? আমি এখন শামীম ভাইকে এর আগে যা বলছি এটা কি পাবলিক করে দিব কিনা আর কি। দেখেন, আমি শামীম ভাইকে বলছি বহু আগে যে আপনি মানুষ ভালো, কিন্তু একটা ভুল রাজনীতি করছেন।
এটা না, আমার প্রশ্নটা অন্য কারণে। যদি আমি তাকে বহু বছর থেকে আমরা friend তো। আমি এটা প্রশ্ন করছি, এটা আমার দল তো না, ওইটা ডিফারেন্ট আলোচনা, ওইটা করবো কিন্তু আমার পার্টি ফোরামের আলোচনা। না, এটা আমি অন্য কারণে বলছি। আমি বলছি এরকম হয়েছে যে যারা জাসদ করেছে বা মানে যারা সাবেক তথ্যমন্ত্রী ইনু সাহেবের দল করেছে, করেছে, তাদেরকে এনসিপি থেকে জেলার সভাপতি বানানো হচ্ছে, আওয়ামী লীগকে বানানো হচ্ছে। একটা মানুষ যদি অন্য দলে থাকে তখনই খারাপ হয়ে যায়, এই দলে আসলে ভালো হয়ে যাবে এমন সম্ভাবনা আছে নাকি পুরো দল শুদ্ধ করে এই দলগুলো আওয়ামী লীগ ইন্ডিয়া দালাল হয়ে যাবে? ওইটা ডিপেন্ড করতেছে শামীম ভাই জাতীয় পার্টি থেকে রিজাইন করবার সময় তাকে তো একটা বক্তব্য দিতে হবে জাতির কাছে, একটা প্রেসে একটা বক্তব্য দিতে হবে না যে ওয়াই আই এম রিজাইনিং ফ্রম জাতীয় পার্টি। এখন সেই বক্তব্যের মধ্যে উনি সাফিসিয়েন্টলি রিগ্রেট করা, রিমোর্সফুল হওয়া এবং ওনার ভিতরে যদি সেই অনুশোচনা থাকে যেটা ন্যাশনালি অ্যাকসেপ্টেবল হতে পারে, সেই রকম একটা বিবেচনায় পরবর্তী ট্রানজিশন আলোচনা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখেন আপনি তওবা করার আগে আল্লাহরে জিজ্ঞেস করতেছেন তোমার কাছে তওবা করলে তুমি মাফ করবা কিনা। এটা আপনি এই কেসে বলছেন বাংলাদেশে ঘটনা ঘটছে না, এটা বলতেছি। এখন শামীম ভাই যে লেভেলের মানে যেই প্রোফাইলের মানুষ, তৃণমূলের একটা ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতিকে নিয়ে নেবেন, এই লোকরে কেউ চিনে না জানে না, লুঙ্গি পরে বাজারে যায় 8-10টা মানুষের মতো, সেটা এক জিনিস। আর শামীম পাটোয়ারি তো এক জিনিস না। তো তাকে তো জাতির কাছে ক্ষমা চাইতে হবে তার 16 বছরের পলিটিক্সের জন্য। সে কেন আওয়ামী লীগের অধীনে এই ভোট ছাড়া নির্বাচন করছে, রাতের ভোটে নির্বাচিত হয়েছে, তার এগুলো কেন দরকার ছিল, কিন্তু ব্যাখ্যা দিতে হবে। আওয়ামী লীগের জেনোসাইড, আওয়ামী লীগের দুর্নীতি, দিল্লির দাসত্বপনা, এর প্রত্যেকটা জিনিস জাতির কাছে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দেওয়ার পর প্রশ্ন আসবে যে তাকে পলিটিক্যালি স্পেস দেওয়ার সুযোগ আসবে কিনা। সেইটা না হওয়া পর্যন্ত, সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে তো প্রযোজ্য, এই কথা বারবার বলা হয়েছে না। আমি আপনি একেবারে আপনার কাছে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করা ঠিক হবে কিনা, একেবারে ধরেন একজন মানুষ নির্বাচন করেছে, আপনি মানে উনি যে কোনো মতে সেক্রেটারি হওয়ার মতো যোগ্যতা রাখে একটা দলের, তাকে যখন এইরকম মানে ক্ষমা না চাওয়ার আগেই তাকে জেলার সভাপতি বানানো হচ্ছে এনসিপি থেকে, এরকম অনেকগুলো নজির আছে। আমি ওই ভদ্রলোকের নাম কিন্তু আপনার সামনে বলছি না, কারণ আপনি ইতিমধ্যে জেনে গেছেন, এই জায়গায় বলা ঠিক না। তো মানে শুধুমাত্র দোষ কি একটা দল করে নাকি ব্যক্তিও করতে পারে? আমরা নির্বাচনে কোনো দ্বিচারিতা দেখতে পান কিনা সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন দলগুলোর ভিতর থেকে? না, সরকারের তো দুজন উপদেষ্টা ভোট করতে চান, তারা তো নিজেরাই বলেছেন আমরা ভোট করবো, এবং তারা বিএনপি, স্বতন্ত্র, এনসিপি বিভিন্ন প্ল্যাটফর্ম খুলছেন এবং এক একটা নির্বাচনী আসন পছন্দ করেন, সেখানে 500 কোটি টাকা বরাদ্দ দিয়ে দেন, দিয়ে আবার আরেকটা যান সেখানে আবার 500 কোটি টাকা দিয়ে দেন। এমনকি সার্জিদ সাহেবও তার নির্বাচনী আসনে 100টা মসজিদে 3 লক্ষ টাকা করে বরাদ্দ নিয়ে গেছে, বক্তব্য বলেছে। এবং তারা যে একটু ইম্যাচুরিটি বোঝা যায়, এটা বক্তব্যে বলা কতটা যৌক্তিক হয়েছে। এনিওয়ে, তো এগুলো খুব বড় বিষয় না, কিন্তু ওই যে কনফ্লিক্টটা দেখা যাচ্ছে আর কি, সরকার অলরেডি একটা সাইড নিয়ে নিয়েছে। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে, জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করেছে, 14 সালে বর্জন করেছিল, পরে কিছু লোক করে, কিছু মূলধারার অনেকেই করে না, 18 সালে সবাই করেছে, 24-এ করেছে। জাতীয় পার্টি অংশগ্রহণ না করলে ভোটটা হতো না, সরকার পতন হয়ে যেত, সরকার দাঁড়াতে পারতো না, এই থিওরিটা সবাই দেয়। সরকার তো 14 সালে দাঁড়িয়ে থাকলো, 18 সালে দাঁড়িয়ে থাকলো, 18 সালে তো খুবই খারাপ ভোট হয়েছে, আমি স্বীকার করি, 5 বছর ছিল, 24 সালে কেন থাকতে পারলো না? দেশীয়, আন্তর্জাতিক এবং রিজনাল প্রেক্ষাপট যখন এক সূত্রে মিলে যায় তখন আর সেই সরকার থাকতে পারে না। 14 সালে এই সরকারকে অনেকেই বলেছিল থেকে যাক, নানা কারণে ইসলামিস্টদের বিচার করছে, জঙ্গিবাদ দমন করছে, গ্লোবাল ট্রেন্ডস। 18 সালের আগে আগে দেখা গেল রোহিঙ্গারা প্রচুর বাংলাদেশে ইনফ্লাক্স হয়েছে। কিন্তু মানে শামীম ভাই, একেবারে জাতীয় পার্টির ওই সময় সুজাতা সিং থেকে শুরু করে একদম সরাসরি জাতীয় পার্টি আপনাদের একজন মহাসচিব সরাসরি বললেন, মানে এই যে অভিযোগটা, একটা দল যখন প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে হয়ে স্টেটমেন্ট দেয়, ওপেন হয়ে যায়, ওই দলটা কি রাজনীতি না? 14 সালের ঘটনাটা আপনি একটু ভুল বলছেন, আমি একটু শেষ করছি। 18তে যখন রোহিঙ্গা ইনফ্লাক্স হলো, 18 পরে কিন্তু আওয়ামী লীগকে কেউ ডিস্টার্ব করেনি যে এতগুলো রোহিঙ্গাকে রেখেছে, সরকার কিছুদিন থাকুক। 24-এর পরে ফলটা পেকেছে, আন্দোলনের ফলটা পেকেছে, আওয়ামী লীগের পতনের দ্বার প্রান্তে চলে গেছে, এবং 1 মাস আগেও তো কেউ ভাবেনি আওয়ামী লীগ পতন হয়ে গেছে। সবাই তো ভাবছিল 3 বছর 2 বছর আন্দোলন হবে, যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে, কিছু কিন্তু হয়নি। তো সেই জন্য জাতীয় পার্টি ওখানে একটা অ্যাক্টর না। আর জাতীয় পার্টি থাকা অবস্থায় আমি শেষ করছি, জাতীয় পার্টি থাকা অবস্থায়ও তো 70 জন স্বতন্ত্র পাশ করেছে। জাতীয় পার্টি পদত্যাগ করলো, 70 জনকে নিয়ে আওয়ামী লীগ আরো কিছুদিন সংসদ চালাতো। 14 নিয়ে কি বলবেন? হ্যাঁ, 14 নিয়ে এরশাদ পুরোপুরি প্রত্যাহার করেছিলেন, জিএম কাদের প্রত্যাহার করেছিলেন, আমি প্রত্যাহার করেছিলাম। সুজাতা সিং আসলেন, সুজাতা সিংকে সবার সামনে এরশাদ বলেছেন যে ভারতের একজন পররাষ্ট্র সচিবের বাংলাদেশের বিষয়ে কথা বলা উচিত না, পাবলিকলি বলেছেন, এবং উনি ভোটে যাবেন না স্পষ্ট বলেছেন। তারপরে তাকে জোর করে ভোটে নেওয়া হয়েছে, ভোটে নেওয়া হয়নি, একটা রেজাল্ট পাবলিশ করা হয়েছে, শপথ নেওয়া হয়েছে পরে। আর
96 সালে তো আওয়ামী লীগ গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছে। আওয়ামী লীগ আর জামাত একসাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে 94, 95, 96, 193 দিন। আওয়ামী লীগ যদি আজকে স্বৈরাচার হয়ে থাকে, তার প্রথম সূত্রপাত যদি 96 হয়ে থাকে, এটা জামাত করেছে। জামাত হ্যাঁ বীজ বপন করেছে, গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছে শেখ হাসিনা, গোলাম আজম মাথা ছুঁয়ে দোয়া করেছে, এটা ছবি আছে পত্রিকায় বড় করে, তো করেছে। আবার এখন আসম রব অনেক বড় নেতা, আমি তাকে খুব শ্রদ্ধা করি, পতাকা উড়িয়েছেন, বাংলাদেশ স্বাধীনতার মূল স্তম্ভ, 4 খলিফার 1 খলিফা, অল্প কজন লোকই বেঁচে আছেন। 88 সালে উনি ভোট করেছেন না, উনি তো আমাদের বিরোধী দলের নেতা ছিলেন 88 সালে। তো তিনি তো এখন আছেন, এই সংসদেই আছেন, এই প্রক্রিয়াতেই আছেন। কোন ব্যক্তি, কোন দল আসলে একটা ভ্রান্ত ইলেকশনে অংশগ্রহণ করে নেই বা করে নেই? বিএনপি 15 ফেব্রুয়ারি করেছে না। এখন এবি পার্টি তুলনামূলক নবীন দল, এবি পার্টি যদি দীর্ঘ 30-40 বছর পদচারণা দেখা যাবে, তারাও কোনো না কোনো ভুল ইলেকশনে চলে যাবে, ভুল রাজনীতি হবে। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আপনি কিন্তু মানে শামীম ভাই, একেবারে আপনি যেটা বলছেন এত বক্তব্যের মধ্য দিয়ে, মানে জাতীয় পার্টি কি দল হিসেবে এটা কখনো বলে যে মানে গেল 17 বছর মানে আমাদের আচরণে বা জাতীয় পার্টির আচরণে বা কাজে কর্মে না, এটা ফেসিবাদের সঙ্গে আমরা ছিলাম, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী, সরাসরি না বলে আমরা না, মানে আপনার তো শুধু আলোচনার মধ্যে আপনার বক্তব্য কিন্তু উঠে আসছে। 14 থেকে 18-তে আমাদের কিছু লোক মন্ত্রী ছিল, বাট আমরা তো অপোজিশনেই ছিলাম, আমরা তো স্পিকারের বাম পাশেই বসতাম এবং সংসদে আমরা সরকারের কোনো সমালোচনা করতে বাদ দেইনি, ইনক্লুডিং এই আন্দোলনের প্রথম ভাগেই জিএম কাদের কিন্তু বলেছে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা বীর মুক্তি সেনা, এবং আবু সাইদের মৃত্যু কবরে প্রথম যে রাজনীতিবিদ গেছে এটা জিএম কাদের, জাতীয় পার্টি, রংপুরি জাতীয় পার্টি আন্দোলন করেছে টোটালি। এখন এরপরও অনেকে ভাবতে পারে আরও বেশি করা উচিত ছিল। ওই যে বললাম, জামাতে তো 86 সালে একতরফা ভোট জাতীয় পরিষদে, জামাত যেহেতু এখানে নেই, আমরা কথা বলছি যে জামাত 86 সালে ভোট করেছে না। জাতীয় পার্টির পক্ষ থেকে এটা মনে করেন কিনা যে আপনারা গেল 17 বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে ভুল করেছেন? না, আমরা মনে করি 2008-এর থাকাটা অস্বাভাবিক কিছু না, এটা আগের জোটের মতোই। 1 সালে জোট করেছে জামাত বিএনপি, 8 সালে করেছে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। হ্যাঁ, 14-র একতরফা ভোটে আমাদের যারা অংশগ্রহণ করেছে, আমি মনে করি 14-র ভোট থেকেই সকল সমস্যার সূত্রপাত ঘটেছে। আবার এরশাদ ভোট বর্জন করলেন, বিএনপি জামাত মিলে ভোটটা প্রতিহত করতে পারলো না। এই প্রতিহত না করারও একটা দুর্বলতা তো বিএনপি জামাতকে বুঝতে হবে, তারা তো ট্রাম্প কার্ড হারিয়ে ফেলেছে। এরশাদ কাটাকাটি করে বল দিয়ে দিয়েছে, গোল করো, কিক করো, কিক করেনি। না, সেটা আপনি বিশ্লেষণ করছেন, আমি মানে আবার একটু কথাটা বেশি বলছি যে ধরেন বাংলাদেশের সব কিছুতে কি হয়ে গেছে যে আমি এটা মানে বাংলাদেশের জাতিগত একটা সমস্যা, কোনো একটা জায়গায় ভুল বললে আমরা সরি বলতে পারি না, সেটা হয়তো দলগত চলে এসছে। না, আমরা আকার ইঙ্গিতে সরি বলেছি, অবশ্যই আকার ইঙ্গিতে সরি বলছেন। আমি এখন ফ্রাঙ্কলি বলছি, খোলামেলাই বলছি, সেটা হচ্ছে যেহেতু এই সময় ব্যাপক নির্যাতন মানুষের উপর হয়েছে, অনেক মানুষ গুম হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ায়, একটা বিশাল অংশের রাজনীতিবিদ চাচ্ছিল জাতীয় পার্টি যেন 24-এর ভোটে অংশগ্রহণ না করে। এরপরও আমরা করেছি, এতে অনেকে কষ্ট পেয়েছে, সেই কষ্ট পাওয়ার জন্য আমরা সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি এই দুঃখ প্রকাশ করার পরও জনগণ আছে, তারা আমাদেরকে দেখবে, তারা আমাদেরকে ভোট দেবে কি না দেবে। এখনও তো জাতীয় পার্টির একটা পার্সেন্টেজ ভোট আছে, গুরুত্বপূর্ণ লোকজন আছে। একেবারে মনে হয় আজকেই প্রথম যে আমার জাতীয় পার্টির কোনো মহাসচিব সরাসরি দুঃখ প্রকাশ, আমরা বলেছি এভাবে সরাসরি, আমি কিন্তু এবার বললাম বক্তব্যের মধ্যে দিয়ে এসছে, আমি মনে হয় এটা একটা আনুষ্ঠানিক বিষয়, মানে এই বিষয়ে আমি আর কিছু বলবো না, খোদ ভাই যদি কিছু বলেন। অফিসে চলে যেতে যেতে আবার পদ পরিবর্তন না হয়ে যায় সেটা আশা করি আর কি। আপনি পুরো বিষয়টা কি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে না, শামীম ভাই যেটা বলেছেন, মানে এটা এই দেখেন তারেক রহমানের স্ট্যাটাসের পরে যে সমালোচনাগুলো হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে যে সমালোচকরা বলছে যে তাহলে কি তারেক রহমান ওনার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দল পরিচালনা করতে হচ্ছে, মানে উনি কি আসলে দলের নেতা না, মানে এমন কিছু কি বাহিরের কোনো শক্তির কাছে আছে যেখানে উনি আসলে জিম্মি হয়ে গেছেন, যেখানে উনি আসলে আর কোনো মানে সিদ্ধান্ত নিতে পারছেন না, এরকম একটা সমালোচনা কিন্তু বারবার আসছে। এখন দেখেন তাহলে জাতীয় পার্টির দল আকারে এক্সিস্ট করার এখতিয়ার থাকে কিনা, যে আমি নির্বাচন করতে চাই নাই, আমরা তো আসলে কেউ নমিনেশন জমা দেই নাই, 14তে আমাদেরকে জোর করে শপথ দেওয়াইছে, ভোটে উঠাই দিছে, কেউ নির্বাচনে ক্যাম্পেইনে যায় নাই, তো কত ভোট পাইছে লিখে দিছে, তো আমরা আবার সরকারি দলে কজন মন্ত্রী ছিল তবে আমরা বিরোধী দলে ছিলাম। মানে শামীম ভাইয়ের মতো একটা ভেরি লার্নেড লোক যে পার্লামেন্টারি ডেমোক্রেসি বোঝে, যে সংবিধান বোঝে, মানে এইরকম কন্ট্রাডিকশনস দিয়ে তো পলিটিক্যাল পার্টি সার্ভাইভ করতে পারে না। আবার দেখেন যে আপনি ইন্ডিয়ান হেজিমনিকে টলারেট করতে পারেন না। একজন তার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তাদের দায়িত্বে ছিল একজন নর্থ সাউথ ইউনিভার্সিটি টিচার, দেখলাম কদিন আগে বলেছে যে তাকে ইন্ডিয়ান এম্বাসির হাই কমিশনার একজন কর্মকর্তার
মানে টেক্সট মেসেজের উপরে ভিত্তি করে তাকে ডিসমিস করে দেওয়া হয়েছে, পার্টি থেকে এক্সপেল করা হয়েছে। জি এম কাদের সাহেব দিল্লি থেকে ফিরে এসে বলছেন যে আমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, বাট এগুলো তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। সুজাতা সিং এর অনুমতির বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না এটা বলতে পারছেন না। তাহলে যেই দলটা তার পায়ের উপরে দাঁড়ায় সিদ্ধান্ত নিতে পারে না, যেই দলটা তার সিদ্ধান্ত মোতাবেক সে টিকে থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, সে তো পলিটিক্যাল পার্টি না, সে তো অন্য কিছু হইতে পারে। সে পলিটিক্যাল পার্টি না, সে কারো মানে চাকুরিজীবী হইতে পারে, সে কোনো কোম্পানির দাসত্ব করতেছে কিনা এটা প্রশ্ন আসতে পারে। তো সেই জায়গাতে জাতীয় পার্টির এই বিষয়গুলো সংশোধনযোগ্য না। তারা তাদের যে আমলনামার খতিয়ান তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা রাজনৈতিক দল হিসেবে সিজ করবার আগের মুহূর্তে ডিক্লাইনিং পিরিয়ডের শেষ দিকের কিছু অজুহাতি বক্তব্য, এইটা দিয়ে জাতীয় পার্টিকে আর সার্ভাইভ করা এটা সম্ভব কি হবে না। শুধুমাত্র জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ? বাংলাদেশে কিন্তু বেশিরভাগ দলের কোনো না কোনো কথা আছে, কে কোন পন্থী, কে কোন দেশকে মানে কে বিদেশে কে কার কি বলবো মেন্টর হিসেবে আছেন। তো আমি যেটা বলছি যে তারেক রহমানের সবশেষ বক্তব্য সেটি কি প্রমাণ করে না যে পুরো দলগুলোর উপরে, দেশের উপরে সব মিলে অন্য কারো প্রভাব আছে? না, ওইটা তো একটা সমালোচকদের বক্তব্য। প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টির বিষয়টা প্রমাণিত হয়ে গেছে, তারেক রহমানের বিষয়টা হচ্ছে স্পেকুলেট করা হচ্ছে, নাকি ধারণা জাতীয় করা পার্টিটা হচ্ছে। স্মার্টলি হ্যান্ডেল করতে পারে নাই? না, ওইটা না, মানে এটা প্রমাণিত হয়ে গেছে, মানে এতগুলো কোনো facts- কারণে প্রকাশিত হয়ে গেছে। এতগুলো ফ্যাক্টস প্রমাণিত হয়ে গেছে যে দিন শেষে এটাকে আপনি আর মানে স্পেকুলেশনের লেভেলে নাই। তারেক রহমানের বক্তব্যটাকে আপনি স্পেকুলেশন হইতে পারে। যেমন ধরেন বেগম জিয়া আজকে রাতে অথবা কালকে সকালে হয়তো লন্ডন চলে যাবেন, তাহলে আমার সবকিছু একক নিয়ন্ত্রণে নাই, এটা তো আপনি পজিটিভলি ইন্টারপ্রেট করতে পারবেন। একটা দলের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান কি একক সিদ্ধান্ত নেবেন? স্ট্যান্ডিং কমিটির সাথে কথা বলবেন, অ্যাডভাইজারি বডির সাথে পরামর্শ নেবেন, পরিবারের সদস্যদের সাথে পরামর্শ যেটা নেবেন। সম্ভাবনা থাকে সেটা নিয়ে কথা বলা যায়। আপনি যে কথাটা বলছেন সেটা আসলে ওই রকম না। বাংলাদেশের রাজনৈতিক কালচারগুলো যেরকম আসলে খুব বেশি দলের ভিতরে ডেমোক্রেসি আছে আমি বিশ্বাস করি তারপরে না। ধরেন আমরা ধারণা করি একক নিয়ন্ত্রণাধীন মানে হচ্ছে আমি কারো না কারোতে পরামর্শ করি, কারো না কারোর সাথে কথা বলি, বলে সিদ্ধান্তটা নেব। এখন বেগম জিয়াই যদি এক সপ্তাহের ভিতরে লন্ডনে যান, তাহলে আসলে ছেলে কেন এখানে আসবে? বাস্তবতাটা তো এরকম যে মা চলে আসতেছে, ট্রিটমেন্ট হবে, তারপরে হয়তো দেশে একসাথে ফিরবে। সেই সিদ্ধান্ত সেই তো জায়গাতে আজকের। হ্যাঁ, সেই সিদ্ধান্তটা তো মানে উনি কালেকটিভলি নিয়েছেন আমি ধারণা করতেছি। তো প্রশ্ন হচ্ছে ওইটা আপনি স্পেকুলেট করতে পারবেন, কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রশ্নগুলো হচ্ছে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা এবং সেটাকে তার ব্যাখ্যা দিতে হবে। জাতীয় পার্টির পলিটিশিয়ানরা একটা গ্রুপ বের হয়ে গিয়ে এখন এই যে জাতীয়তাবাদী আওয়ামী গণতান্ত্রিক জোট করছে না, মানে ব্র্যাকেটে পড়তে হবে আওয়ামী গণতান্ত্রিক জোট, এবং তারা আবার এখন পুরাতন জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছে। মানে এত ডিসেন্ট ভদ্রলোক তারা রাজনীতি করছে, যারা এরশাদের কাপড়ের নিচে বসে পলিটিক্স করছে, সেই মানুষগুলো আজকে আবার পুরাতন জাতীয় পার্টির সমালোচনা করছে গত 16 বছর আওয়ামী লীগের দালালি করার পরে। তাহলে এখন চিন্তা করে দেখেন এই মানুষগুলোকে কি আমরা প্রশ্ন করতে হবে না যে এখন তাকে কেন পলিটিক্যাল পার্টি আকারে স্পেস দেওয়া হচ্ছে, তার নিবন্ধন কেন বাতিল করা হচ্ছে না? এবং তারা নতুন জাতীয় পার্টি করে নাকি এখন আবার নিবন্ধন চাইবে, অফিসের মালিকানা চাইবে, এগুলো শুনতেছি। তারাই নাকি আবার বিভিন্ন খুচরা খাচরা দলের লোকদেরকে দিয়ে এরে ওরে মারধর করায়, এরে ওর অফিস ভাঙার ব্যবস্থা করে। তো এই দুষ্টামিগুলোর তো রয়ে গেছে, এই এলিমেন্টগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং সেইটা সিম্পলি সোজা সাদামাঠা তারেক রহমানের বক্তব্যের মধ্যে কি আপনার কাছে মনে হয় এগুলোর ইঙ্গিতই আছে? ওয়েল, আমি এইটাকে পজিটিভলি দেখার পক্ষে এখন পর্যন্ত, যেহেতু বেগমজি অসুস্থ, একটা খুবই মানবিক একটা বিষয় এখানে জড়িত আছে। এই মানবিক জায়গাটাকে কেন্দ্র করে পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়া আমাদের জন্য এই মুহূর্তে শালীন হবে না। শ্যাম ভাই, একেবারে যদি বলি, তাই আমি বারবার ওই জায়গায় যাচ্ছি, যেহেতু এখানে প্লাস মাইনাসের নির্বাচন, এই নির্বাচনটা কেমন হবে সেটা নিয়ে কথা বলবেন। সবচেয়ে বড় কথা যেটা হলো, মানে যখন এই আলোচনাগুলো আসে, আসলে বিদেশি রাষ্ট্রের প্রভাব এখন পর্যন্ত মুক্ত হয়নি। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি আপনার কি মানে একটা বলতে পারেন দাঁড়িয়েছে এখন পর্যন্ত? জি, প্রথমত জাতীয় পার্টি 91 সালেই তার পারদ পরীক্ষা অ্যাসিড টেস্ট পার করে ফেলেছে। আর হ্যাঁ, 14-18 নিয়ে কিছু অবশ্যই মিশ্র প্রক্রিয়া জনগণের মধ্যে আছে, এটা জনগণ দেখবে। গত এক বছর 71-এর পক্ষে, বহুত্ববাদের পক্ষে, অন্তর্ভুক্তির পক্ষে, লিবারালিজমের পক্ষে বড় অংশের কথাটা বলেছে জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির কথা এখন বিশাল অংশের মানুষ শোনে, বিশাল অংশের মানুষ। এবং আমি আমার 25 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি জাতীয় পার্টি এখন স্ট্রংগেস্ট এভার আদর্শিক দিক থেকে। কারণ আমাদেরকে ধাক্কা মেরেছে, আগুন দিয়েছে, লাঠিচার্জ করেছে, ধাওয়া করেছে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, টিকে গেছি। তো এটা হচ্ছে রাজনীতিক আমাদের একটা অবস্থান হয়ে গেছে। বিদেশিদের ইন্টারফারেন্স বাংলাদেশে আছে। বিএনপির সময় যখন বিএনপি 1,28,00,000 ভুয়া ভোট করলেন, তারপরে 63 জেলায় যখন বোম মারা হলো, যখন 21শে আগস্ট ঘটলো, বাংলা ভাইয়ের আবির্ভাব হলো,
তারপরে বিএনপি একটা নিয়ন্ত্রিত ভোট করতে চাইলো, নিয়ন্ত্রিত ইলেকশন কমিশনার দিয়ে, নিয়ন্ত্রিত চিফ অ্যাডভাইজার দিয়ে, তখন লগি বইটা হলো। তখন বাংলাদেশে প্রথম বিদেশিরা ব্যাপক হারে ঘন ঘন বসতো। ওদের একটা ক্লাবও ছিল, নাম দিয়েছিল একজন পত্রিকার, টুইসডে ক্লাব। ওরা টুইসডেতে সব ডিপ্লোম্যাটরা বসতো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অ্যান্ড আদার্স। ওরাই 111 এনেছে, ওরাই 111-এর লিস্টটা ঠিক করেছে, কারা কারা অ্যাডভাইজার হবে, ওরাই এক্সিট পয়েন্টে আবার সব কিছু করেছে। ওই যে একবার আমরা এক হতে পারলাম না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চারটা দল বসতে পারলো না, কথা বলতে পারলো না, সমাধান করতে পারলো না, তখন জামাতও ছিল। এই সমস্ত কুকর্মের সঙ্গে তখন জামাত জড়িত। তো তারা কিন্তু তখন ইসলাম করেনি, তখন জামাত ইসলাম করেছে। মানে এই খারাপ কাজগুলো বিএনপির তারা ঠেকায়নি, প্রমোট করেছে। ফলে যেটা ঘটেছে, ওই যে বিদেশিদেরকে যাওয়ার অভ্যাস হয়ে গেছে আমাদের, সে অভ্যাসটা সকল দলের মধ্যেই আছে। আমি সকল বললাম, বাকিটা বলতে যাচ্ছি না। এরপরে দেখা গেল আওয়ামী লীগ আবার 14 সালে একতরফা ভোট করছে। আন্দোলনে আওয়ামী লীগকে বিএনপি বা অন্যরা সরাতে পারছে না, স্বাভাবিকভাবেই তখন তারা বিদেশিদের দ্বারস্থ হয়েছে, সবার কাছে অভিযোগ করেছে, সবাই প্রেশার দিয়েছে। ওই প্রেশারেই ফল তো 24। ওই প্রেশারের ফলে পেন্টাগন যখন 24-এর আন্দোলন হচ্ছিল, তখন পেন্টাগন এভরিডে ব্রিফিং দিচ্ছিল, এভরিডে পেন্টাগন থেকে ব্রিফিং হচ্ছিল। এখন যদি ব্রিফিং দেয় ওয়াশিংটন, তখন দিচ্ছিল পেন্টাগন, ন্যাচারালি। তো অবশ্যই বিদেশিদের ইন্টারফারেন্সটা লজ্জাকর, দুঃখজনক। ইন্ডিয়াতে এই ধরনের কোনো ইন্টারফারেন্স নাই, পৃথিবীর অনেক দেশে ইন্টারফারেন্স নাই, আমাদের দেশে হচ্ছে। এটা জাতি হিসাবে আমাদের জন্য দুঃখজনক। কিন্তু ওই যে চারটা দল যদি একত্রিত হতে পারতো, এখনও আপনি একটা বড় অংশকে বাদ দিচ্ছেন। যাদেরকে বাদ দিচ্ছেন তারা এই 14 বছর বিএনপি যেভাবে ঘুরেছে, তারাও ঘুরবে বিদেশিদের কাছে, ঘুরে 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 একটা পর্যায়ে সমর্থন আনবে। বিদেশিরা তো দুভাগ হয়ে আছে, নিউ কোল্ড ওয়ার, রিজিওনাল কোল্ড ওয়ার। হ্যাঁ, এখানে চায়না ইন্ডিয়া কনফ্লিক্ট আছে, চায়না ইউএসএ কনফ্লিক্ট আছে, রাশিয়া ইউএসএ কনফ্লিক্ট আছে, বিভিন্ন রিজনালিজম আছে। তো এর মধ্যে দিয়ে তারা বাংলাদেশে তাদের পলিসিটা ইমপ্লিমেন্ট করবে। আমরা সবাই একটা ভুলই করি, যে বিদেশিদের কাছে গিয়ে কিন্তু দেশের কোনো উপকার হবে না। তারা এখানে আসবে তাদের দেশের এজেন্ডা নিয়ে, সে দেশ যে দেশই হোক, তাদের দেশের এজেন্ডা নিয়েই আসবে এবং তাদের দেশের এজেন্ডাই বাস্তবায়ন করবে। এরশাদের আমলে ভারতেরকে 1 ইঞ্চি জায়গা কিন্তু বাংলাদেশ কখনো দেয়নি 8 বছরে। এবং বাংলাদেশের শান্তি বাহিনী কন্টেইন করেছিল এরশাদ কমপ্লিটলি, তিস্তা ব্যারেজ করেছিল ওয়াটার সোভারেন্টির জন্য। তো জাতীয় পার্টিকে যে বলা হয় ভারতকে জড়িয়ে, এটা আমি মনে করি পলিটিক্যাল প্রপাগান্ডা। প্রতিবেশীর, শক্তিশালী প্রতিবেশীর সাথে সকলকেই পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সেটা জামাত যদি ক্ষমতায় আসে, জামাতও করবে, এবি পার্টি আসলে এবি পার্টিও করবে, বিএনপিও করেছে, জাতীয় পার্টি ক্ষমতা থাকা অবস্থায় করেছে। এটা কোনো অন্যায় না, অ্যাজ লং অ্যাজ আপনার সোভারেন্টি প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশে গত 3টা ভোটে একটা জিনিস দেখা গেছে, যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকুক, এটা ভারতের একটা আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছিল। এইখানে আমার মনে হয় ভারত কিছুটা স্ট্র্যাটেজিক ভুল করেছে, এবং যে কারণে বাংলাদেশের বিপুল অঙ্কের মানুষ ভারত বিরোধী হয়ে গেছে। বিপুল অঙ্কের দল যারা মূলত ভারত বিরোধী ছিল না, তারা ভারত বিরোধী হয়ে গেছে। তো ভারতের উচিত ছিল মানুষের সাথে সম্পর্ক করা, দলের সাথে না। তারা আওয়ামী লীগকে পেয়ে অন্ধ হয়ে গিয়েছিল, তারা শেখ হাসিনাকে পেলে অন্ধ হয়ে গিয়েছিল। ঠিক এইখানে তারা একটা স্ট্র্যাটেজিক ভুল করেছে। আর 18 ছিল আওয়ামী লীগের জন্য শেষ সুযোগ, যে একটা ইনক্লুসিভ ভোট হচ্ছে, সেই ভোটের মাধ্যমে একটা সমাধান করা। সেটা যদি এমন হতো 100 জনের বিরোধী দল হচ্ছে বিএনপি, সেটাও কিন্তু একটা সমাধান হতো। আওয়ামী লীগ ওই সমাধানের পথটা ধ্বংস করে ফেলেছে। এখন আওয়ামী লীগ বিধ্বস্ত, বীতশ্রদ্ধ, ঘৃণিত, নিগৃহীত। সেই আওয়ামী লীগকে যদি আপনি ঠেলে দেন, ভোট থেকে সব কিছু থেকে দূরে দেন, তাহলে হয়তো বা 5 বছর পরে অনেকেই বলবে যে সমাধানের সুযোগ 25-এও একটা ছিল, 26-এও একটা ছিল, কিন্তু কেউ নেয়নি। এই দ্বন্দ্ব, এই বিভাজনটাকে কোথাও না কোথাও শেষ করতে হবে। ইউনূস স্যার এটাকে শেষ করতে পারতেন, উনি এটাকে শেষ করলেন না, এটাই আমাদের দুঃখ। ফুয়াদ ভাই, এটা যে বলছেন যে শেষটা কোথায়, আসলে কি আগের মতো আবার এখন যেমন আগে যেমন বিএনপি জামাত পালিয়ে বেরিয়েছে, তো এখন কি এমনও হবে শুধু নাম জাতীয় পার্টি, নাম আওয়ামী লীগ, আর হয়তো কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল না, এই লোকগুলোকে পালাতে হবে? এটা শেষ কোথায়? দুইটা ডিফারেন্ট জিনিস দেখেন। একটা হচ্ছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি অথবা 14 দলের ব্যানারে রাজনীতি করা পলিটিক্যালি। একটা গণ অভ্যুত্থানের পরে এই পরাজিত শক্তি যারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে, গুম, খুন, হত্যা, মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, সংবিধান লঙ্ঘন, মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন, প্রত্যেকটা জিনিসের দায়ে এই মানুষগুলোকে তো এরপরে গণ অভ্যুত্থানের পরে আর এই দল আকারে রাজনীতি করতে দেওয়া যায় না। অতএব দল আকারে তাদের একটা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে, যে তারা কি কি ক্রাইম করেছে। যেটা আওয়ামী লীগের দল আকারে এখন বিচার চলছে। আপনি জানছেন যে আইসিটিতে এখন প্রসিকিউশন টিম বক্তব্য চলছে। এটা কি এমন যে ওই দলের সবগুলো লোক যদি এসে অন্য কোনো দলে জয়েন করে না, ডিফারেন্ট ঠিক হয়ে যাবে? না, তা না। এটা হলো দল আকারে বাস্তবতা।
দ্বিতীয়ত দেখতে হবে, এইখানে আসতে হবে যে দলের যে বিশাল লোকজন আছে, ধরেন 10-15-20% যে জনগোষ্ঠী, এর ভিতরে মানে ডিফারেন্সিয়েট করতে হবে যে কার কতটুকু এই দলে অংশগ্রহণ আছে। যেমন ধরেন কোনো অধিকাংশ লোক হচ্ছে ভোটার, যারা জাতীয় পার্টিতে ভোট দেয় ভোটারদের কথাই বলছি আমি। অথবা আওয়ামী লীগে ভোট দেয়। কিছু কিছু লোক হচ্ছে অ্যাক্টিভিস্ট, যারা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের পদে আছে, বিভিন্ন সময় নির্বাচন করেছে। এই মানুষগুলোকে ডিস্টিংগুইশ করতে হবে যারা সাধারণ ভোটার আছে। সাধারণ ভোটার শ্রেণীর তো অধিকার লঙ্ঘন করবার কোনো সুযোগ নাই, কারণ তারা বাংলাদেশের নাগরিক, তারা তাদের পছন্দ মতো একসময় ওই বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে, আগামী নির্বাচনে তারা অন্যভাবে ভোট দেবে, কারণ ভোটার চয়েস তো ডিফারেন্ট জিনিস। সেটা কি এত সহজ হবে? হ্যাঁ, কেন হবে না? আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দেয়নি, দিয়েছে। কি তারা কি মানে সাইলেন্ট ছিল? না। আমরা হিস্টোরিক্যালি কি জানি যে বাংলাদেশের মাইনরিটি কমিউনিটি নৌকার সাপোর্টার, আওয়ামী লীগকে ভোট দেবে। ডাকসু নির্বাচনে কি ছাত্রলীগের প্যানেল ছিল? না, ছাত্রদল ভোট দিয়েছে। কাকে ভোট দিয়েছে? ছাত্রদলকে। এর মানে হচ্ছে যে মাইনরিটির ব্যাপারে আমাদের যে পারসেপশন আছে, সেই মাইনরিটিরাও ভোটের সময় একটা অপশন, তার কাছের একটা অপশন সে খুঁজে নেয়। ভোটার মানে হচ্ছে তাই, বুঝতে পারছি। তারা কেউ পূজারি না, এটা একটা ধর্মের বা নাগরিক দায়ের জায়গা থেকে সারা পৃথিবীতে এই অঞ্চলের মানুষ একসময় মুসলিম লীগকে ভোট দেয় নাই, এই অঞ্চলের মানুষ একসময় যুক্ত ফ্রন্টকে ভোট দেয় নাই, এই অঞ্চলের মানুষ একসময় আওয়ামী মুসলিম লীগকে ভোট দেয় নাই, দিছে তো। এই অঞ্চলের মানুষ নিজাম ইসলাম পার্টিকে ভোট দেয় নাই, ন্যাপকে দিয়েছে। তো সেই দলগুলো নাই হয়ে গেছে না? নাই হয়ে গেছে তো। আবার এই অঞ্চলের মানুষই তো বিএনপি নামক কোনো দল তো ৭৭-এর আগে ছিল না, তো সেই দলগুলোকে কি মানুষ ক্ষমতায় আনে নাই? জাতীয় পার্টি নামক কোনো জিনিস তো ৮২-৮৩-এর আগে ছিল না, তারা ক্ষমতায় ছিল না, ভোটের নাটক করে তারা ক্ষমতায় গেছে না? গেছে তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে মানুষের রুচি পরিবর্তন হয়, মানুষ সিচুয়েশনকে অ্যাডাপ্ট করে নেয়। অতএব ভোটের পলিটিক্সে যেটা হবে, সাধারণ আওয়ামী ভোটার, জাতীয় পার্টির ভোটাররা বিভিন্ন জায়গাতে অ্যাবজর্ভ হয়ে যাবে। এর আগে গেছে অ্যাবজর্ভ হয়ে। আপনার আইডিয়া বুঝতে পারছি। শামীম ভাই, আমরা শেষ করবো একবার, শেষ মিনিটে আপনি যদি কিছু বলতে চান। মানে সকল দল অংশগ্রহণ করার পর যদি ভোট নিঃশেষ হয়ে অ্যাবজর্ভ হয়ে যায়, এটা খুব যৌক্তিক, লজিক্যাল, কনস্টিটিউশনাল, লিগাল। মুসলিম লীগ এভাবেই অ্যাবজর্ভ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। গোলাম আজম সাহেব এবং আলী হাসান মুজাহিদ সাহেব তারা কিন্তু ৭১ পরে পালিয়ে গিয়েছিলেন এবং খুব সম্ভবত 1978 বা 79-এ তারা আবার ব্যাক করেন জিয়ার সময়, 7 বছর বা 8 বছর পরে। এবং তাদের অপরাধের মাত্রা বা পাকিস্তান আর্মির অপরাধের মাত্রা আর আওয়ামী লীগের অপরাধের মাত্রা যদি ভাগ করেন, তাহলে কার কত পার্সেন্টেজ অপরাধ আছে, মানে লায়াবিলিটি কি পরিমাণ হবে, এটা কি assess করা যাবে না। এটা অ্যাসেস করা উচিত হবে কিনা? যে এই জন্য বলছি, ৭১ কে কত করেছে, মানে অন্যায় তো অন্যায়, যদি দুইটার পার্সপেক্টিভ সেপারেট। হ্যাঁ, অবশ্যই আমি কোয়ান্টিটি দিয়ে করছি না, কিন্তু ম্যাগনিটিউডটা অনেক বেশি ন্যাচারালি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগেরও যদি মারে সেই অপরাধটা বেশি, শত্রু মারলে তো অপরাধ খুব বেশি। হ্যাঁ, এটা তো আছে। সেই অর্থেই আওয়ামী লীগেরও এক সময় ফিরে আসার জাস্টিফিকেশন হবে, হয়তো এখনো হয়ে গেছে, সেটা আমাদের বিষয় না। মুশকিল হচ্ছে যদি দেশটা খুব ভালো চলতো, সিঙ্গাপুর হতো, মালয়েশিয়া হতো, তাহলে এগুলা কেউ বলতো না। দেশটা ভালো চলছে না, চলবেও না, চলার কোনো কারণ নাই। তো স্বাভাবিকভাবে বিপুল অঙ্কের সংক্ষিপ্ত মানুষ থাকবে, তারা একসময় কোনো না কোনো পার্টির আন্ডারে যাবে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনেও তাদেরকে ডাকে, তারা নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, জাসদের পক্ষে করেছে না। এইটা হলো বাস্তবতা। দেশ চালাতে গেলে এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই একটা কম্প্রোমাইজ ফর্মুলা, একটা সমঝোতা নিয়ে শেষ করে দিই। শেষ লাইন, যদি সামনে ভোট হয়ে থাকে, সমঝোতা ছাড়া একটা ভোট খুব চ্যালেঞ্জিং হবে। ধন্যবাদ জনাব শামীম হায়দার পাটোয়ারি, ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ।